জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, বেলাল, তোমাদের প্যারিনেটাল অ্যাসফিক্সিয়া কতটুকু পড়ানো হয়েছিল? স্যার অন্যরা কে প্রিভেনশন সহ পড়িয়েছে, পড়াইছিল। কতটুকু পড়ানো হয়েছে? প্রিভেনশন সহ পড়াইছিল, ডক্টর জি? কুদরত ইলাহি পড়াইছিল। স্যার প্রিভেনশন সহ পড়াইছিল স্যার। আচ্ছা, কে করেছিল ক্লাসটা? ডক্টর কুদরত ইলাহি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে কি ট্রিটমেন্ট সবকিছু পড়ানো হয়েছিল? না স্যার, ট্রিটমেন্ট না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু ইয়ে করি। ক্লিনিক্যাল ফিচার থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো তোমরা বুঝতে পারছো ঠিকভাবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর একটু আমি ইয়ে করে নেই। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। ডেফিনিশনটা কুদরত পড়াইছে, তারপর আমি একটু ইয়ে করি। আমরা প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া, এটা খুবই কমন একটা প্রবলেম নিউনাটোলজিতে, এবং নিউনাটাল ওয়ার্ডে যদি যাও তোমরা দেখবে যে বেশ কিছু বাচ্চা এই প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া নিয়ে আসতেছে। আম, যে বাচ্চাগুলো ডেলিভারি পরপরই শ্বাস নিচ্ছে না, এটাকে আমরা কমনলি ইয়ে করতেছি যে প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া। তাদের মধ্যে গ্রেডিং আছে, গ্রেডিং গুলো এখানে করা আছে, যে এখানে অ্যাপগার স্কোর। আমরা অ্যাপগার স্কোর সম্পর্কে কি জানি? আমরা অ্যাপগার স্কোর সম্পর্কে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু যেহেতু তোমাদের ক্লাসটা আগে অলরেডি হয়ে গেছে, আমি একটু র্যাপিড যাচ্ছি। Perinatal asphyxia is a clinical condition resulting from impairment of gas exchange in the fetus leading to hypoxia, hypercarbia and acidosis. এটা হচ্ছে পরে এখনকার যে ডেফিনিশন, যেটা হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া এবং অ্যাসিডোসিস। আর এমনি যদি বলি আমরা, ফেইলিয়ার টু এস্টাবলিশ ইন্ডিভিজুয়াল রেসপিরেশন ইমিডিয়েটলি আফটার বার্থ। যেটা পরে যেটা লেখা আছে যে টু এস্টাবলিশ এন্ড সাস্টেইন স্পন্টেনিয়াস রেসপিরেশন ইমিডিয়েটলি আফটার বার্থ। একটা বাচ্চা ডেলিভারি পরপর যদি নিজে থেকে তার ইন্ডিভিজুয়াল রেসপিরেশন যদি স্পন্টেনিয়াসলি স্টার্ট করতে না পারে, এই কন্ডিশনটাকে আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বা পিএনএ বলি। সিভিয়ারিটি ক্লাসিফিকেশন এখানে আবগার। আবগার এক ভদ্র মহিলার নাম, ভার্জিনিয়া আবগার। সেই মহিলার নামেই আসলে ক্যাটেগরি করা হয়েছে। এখানে কিছু স্কোরিং করা আছে, আমি পরে দেখাচ্ছি। এটা দিয়ে আমরা ক্যাটেগরাইজ করি যে কত এই বাচ্চা যেগুলো আছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া 0 to 3 যদি হয় তাদের স্কোরিং, সেক্ষেত্রে সিভিয়ার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। যদি 4 to 7 হয় তাহলে তাকে মাইল্ড টু মডারেট পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এভাবে ক্যাটেগরাইজ করা হয়। তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তুমি কি একাই আছো না বাকিরাও আছে? স্যার আছে স্যার, বাকিরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা আওয়াজ দিও, শুধুমাত্র একজনকে আওয়াজ দিবে, অন্যরা যা আসো আমাকে জানাতে হবে তো যাচ্ছি আমরা। এই হচ্ছে সেই ছবিটা। তোমাদের বইও এই জিনিস সম্পর্কে লেখা আছে যে একটা বাচ্চার ডেলিভারি হওয়ার পরে গোল্ডেন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে বাচ্চাটার স্ট্যাটাসটা আমরা দেখে নিই। ওর অ্যাপিয়ারেন্স কেমন আছে, পালস কেমন আছে, গ্রিমেস কেমন আছে, অ্যাক্টিভিটি কেমন আছে, রেসপিরেশন কেমন আছে। APGAR, যদিও এই নেমোনিকটা ইউজ করা হয়েছে বাচ্চাকে ইমিডিয়েটলি বাচ্চার অবস্থাটা বোঝার জন্য। এটার আসলে ভার্জিনিয়া আবগার বলে আমেরিকান এক মহিলা ছিল, সেই মহিলা অ্যানাস্থেসিওলজিস্ট, তার মাধ্যমে কিন্তু আমরা আসলে জানতে পারছি। সেখানে স্কোরিং করা ছিল স্কোর 210, যে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর পেল এবং ব্লু থাকলে 0 পাবে, এক্সট্রিমিটি যদি শুধু ব্লু থাকে তাহলে 1 পাবে, যদি পিঙ্ক থাকে তাহলে 2 পাবে। দেখা যাচ্ছে স্লাইডটা? জি স্যার। পালস যদি আমরা দেখি, আমরা তো আসলে পালস বলি না, আমরা হার্ট রেট বলি। তারপরও এটা এই নেমোনিক মানে এইটা মিল রাখার জন্য পি লেখা হচ্ছে এখানে পালস। যদি সেটা কোনো পালস না থাকে তাহলে 0, যদি লেস দেন 100 বিট পার মিনিট থাকে তাহলে স্কোর 1, যদি 100 এর চেয়ে বেশি থাকে তাহলে স্কোর 2। গ্রিমেস, নো রেসপন্স টু স্টিমুলেশন, আমরা যদি নাকে একটা ক্যাথেটার ঢুকাই দিই, যদি বাচ্চা কোনো রেসপন্স না করে তাহলে 0। গ্রিমেসেস অর উইক ক্রাই, নাকে যদি আমরা ক্যাথেটার ঢুকাই দিই, সে যদি হাঁচি দেয় বা কান্না করে তাহলে সে 1 পাবে। আর যদি বাচ্চা এমনিতেই যদি কান্নাকাটি করে তাহলে সে 2 পাবে। অ্যাক্টিভিটি, কোনো মুভমেন্ট নাই, বাচ্চা একদম মানে নির্জীব হয়ে পড়ে আছে, বাচ্চা একদমই হাত পা নাড়াচাড়া নাই, নো মুভমেন্ট, 0।
আর্মস এন্ড লেগস এক্সটেন্ড, এই যে আর্মস এন্ড লেগস ফ্লেক্স, এই যে ফ্লেক্স করে আছে, হাত পা গুলো ভাঁজ করে আছে, কিন্তু অ্যাক্টিভ হাত পা ছোড়াছড়ি ওরকমটা নাই, তাহলে সে পাবে 1। আর হচ্ছে যদি অ্যাক্টিভ মুভমেন্টস থাকে, কান্না করছে, হাত পা ছোড়াছড়ি করছে, পাবে 2। রেসপিরেশন, নো ব্রিদিং এট অল, তাহলে 0। স্লো অ্যান্ড ইরেগুলার ব্রিদিং 1। স্ট্রং ক্রাই এবং রেসপিরেশন যদি ভালো থাকে, সে বাচ্চা হবে স্কোর 2। এইটা হচ্ছে অ্যাজ এ হোল একটা ইমিডিয়েট 1 মিনিটের ভিতরে, সে গোল্ডেন 1 মিনিট এর ভিতরে বাচ্চাকে অ্যাসেসমেন্টের জন্য, এটা আমরা নিউনেটাল যখন ডেলিভারি পরপরই আমরা অ্যাসেসমেন্ট করি 1 মিনিটের ভিতরে, এবং এটা দেখে আমরা বাচ্চার আউটকামটা বুঝতে পারি। এবং সেটাই হচ্ছে যখন আমরা দেখবো যে এই স্কোরিংটা যখন সে 0 থেকে 3 মধ্যে পাবে, এটা সিভিয়ার প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া, যদি সেটা 4 to 7 হয় তাহলে মাইল্ড টু মডারেট প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া। ইচিওলজি গুলাও আসলে বোধহয় ইয়া কুদরত পড়ানো হয়েছে না, কুদরত পড়াইছে না এগুলা জি স্যার, ইটিওলজি গুলা? আচ্ছা, জি তাহলে স্যার। আমি আর মানে ইয়া না করি, বারবার ইয়া না করি। প্যাথোজেনেসিস যেটা আছে সেটাও আশা করি পড়ানো হয়েছে। এখানে আসলে দুটা পার্ট হয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যাপনিয়া, যখন বাচ্চার টেম্পোরারি সিজেশন অফ ব্রিদিং থাকে, যে ব্লাড ইন্টারাপশন হলো ওখানে ব্লাড, যেহেতু যে কারণগুলোর কথা বলছে, কর্ড হতে পারে, তারপরে মায়ের দিক থেকে হতে পারে, প্লাসেন্টাল সমস্যা হতে পারে, মায়ের ক্রনিক কিছু ডিজিজ হতে পারে, অ্যাকিউট ডিজিজ যেমন অ্যাক্লাম্পসিয়া এমনটা হতে পারে। এই সমস্ত কারণে যদি ব্লাড সাপ্লাই যদি সাফিসিয়েন্ট না হয়, তাহলে হাইপক্সিয়া হবে, এবং হাইপক্সিয়া হলে বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার একজন একটু ওয়েটিং এ আছে, একসেপ্ট করতে হবে। জি 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 জি, হ্যাঁ নিচ্ছি নিচ্ছি আমি নিচ্ছি। ঠিক আছে, আসছে বোধহয় না জয়েনিং? হ্যাঁ চলে আসছে বোধহয়, তাই না? মাহজাবিন, সে কি আসছে? মাহজাবিন, ঠিক আছে, শুনতে পাচ্ছ? ঠিক আছে, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে ঠিক আছে। তাহলে এইটা কি প্যাথোজেনেসিস এন্ড কনসিকুয়েন্সেস, এটা কি পড়ানো হয়েছিল? কুদরত পড়িয়েছিল? না স্যার। আচ্ছা, এটা তো পড়ানোর কথা। প্যাথোজেনেসিস যাই হোক, এই যে একটু বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে ইন্টারাপশন অফ ব্লাড বা অক্সিজেন সাপ্লাই ফ্রম মাদার টু ফিটাস, আমরা আগে যে কন্ডিশন গুলো বললাম একটু খেয়াল করো। এই যে এই স্লাইডটা দেখো, এখানে অ্যানিমিয়া হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, রেসপিরেটরি ডিজিজ হতে পারে, ডায়াবেটিস মেলাটাস হতে পারে, অথবা যে কোনো সিস্টেমিক ডিজিজ মায়ের, অথবা অ্যাকিউট কেসে হতে পারে অ্যান্টিপার্টাম হ্যামরেজ, হাইপোটেনশন, এক্লাম্পসিয়া, অ্যানাস্থেসিয়ার জন্য হতে পারে। এই সমস্ত কারণে যদি বাচ্চার যদি ব্লাড সাপ্লাই যদি ইনসাফিসিয়েন্ট হয়, অথবা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, অথবা আর্লি সেপারেশন অফ প্লাসেন্টা, অথবা বাচ্চার দিক থেকে যদি দেখা যায় যে না কর্ড প্রলাপস হয় অথবা কর্ড নটিং হয়, এই সমস্ত কারণে যদি বাচ্চার ইন্টারাকশন অফ ব্লাড এন্ড অক্সিজেন সাপ্লাই যদি ওরকমটা যদি হ্যাম্পার হয়, তাহলে হাইপক্সিয়া হবে বাচ্চার। এবং এটা হলেই বাচ্চা যখন স্বাভাবিক, আমরা যখন অক্সিজেন পাই না তখন আমরা খুব দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করি, যে আমরা একটু দৌড়াদৌড়ি করলে যখন হাঁপিয়ে যাই, খুব জোরে জোরে শ্বাস ফেলতে থাকি। এক্স্যাক্টলি ইট হ্যাপেন্স হিয়ার। The hypoxia to fetus starts rapid breathing to cope up with hypoxia. এটা খুব সহজ, এটা কম্পেনসেটরি, সাস্টেইনড। তাহলে এইটা যখন হবে তাহলে হাইপক্সিমিয়া এন্ড অ্যাসিডোসিস, এইটা জোরে জোরে শ্বাস নিল, এতে কি হবে? এই যে তার অক্সিজেন যে যে শর্ট হলো, অক্সিজেন লেভেল কম হলো, অ্যাসিডোসিস হলো নরমালি যেটা হওয়ার কথা, তার পাশাপাশি যেটা হয় সেই ক্ষেত্রে তার মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটি এবং সেরেব্রাল পারফিউশন, এই যে অক্সিজেন সাপ্লাই কম হলো তার জন্য, যে হাইপক্সিক স্টেটের জন্য তার ডিপ্রেস দ্য মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটি এবং রিডিউস দ্য সেরিব্রাল পারফিউশন, দুটেই কিন্তু হলো। ফেইলিউর টু রেসপিরেটরি সেন্টার টু স্টার্ট ব্রিদিং, স্টপস ব্রিদিং উইদিন 2 to 3 minutes। রেসপিরেটরি সেন্টার সেটা ব্রিদিং স্টার্ট করতে পারলো না, দেখা গেল যে বাচ্চা 2 থেকে 3 মিনিটের মধ্যে শ্বাস বন্ধ হয়ে গেল। খেয়াল করো, এখানে ব্লাড সাপ্লাই হলো না বা অক্সিজেন সাপ্লাই পেলো না, তার র্যাপিড ব্রিদিং হলো কিছুক্ষণ, তারপরে দেখা গেল যে আলটিমেটলি 2 থেকে 3 মিনিটের ভিতরে তার রেসপিরেটরি রেট 0 হয়ে গেল, মানে সে ব্রিদিং স্টপ করে দিল। কার্ডিয়াক এখানে ডিপ্রেস মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটি এবং পারফিউশন দুইটাই কমে গেল।
এই কন্ডিশনটাকে আমরা বলি যে প্রাইমারি অ্যাপনিয়া। প্রাইমারি অ্যাপনিয়া যখন থাকবে তখন সিজেশন অফ ব্রিদিং থাকবে, বাচ্চা সে রেসপিরেশন নেবে না। রেসপিরেশন যদি না নেয় তাহলে আমরা রিভার্স করতে পারি। এই সিচুয়েশনে যদি আমরা রিভার্স করি, অর্থাৎ আমরা যদি রিসাসিটেশন যদি করি, তাহলে বাচ্চা রিভার্স করতে পারে, অর্থাৎ বাচ্চা মোটামুটি আবার নর্মাল রেসপিরেশনে কামব্যাক করতে পারে। কিন্তু এই যে এখানে দেখানো হলো যে র্যাপিড ব্রিদিং, আমরা বললাম যে বাচ্চা যদি হাইপক্সিক স্টেটে থাকে, ব্লাড সাপ্লাই পেলো না, অক্সিজেন পেলো না, বাচ্চা র্যাপিড ব্রিদিং হবে। র্যাপিড ব্রিদিং হয়ে এই দেখেন যে অল্প সময় 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখা যাবে যে বাচ্চা চট করে সিচুয়েশন অফ ব্রিদিং, রেসপিরেশন আরো হলো না। এই যে প্রাইমারি অ্যাপনিয়াতে, এই অ্যাপনিয়াতে ঢুকে গেল। আমরা এখানে যদি ইন্টারভেন করি, তাকে যদি তাড়াতাড়ি মেজার নেওয়া হয় রিসাসিটেশন, তাহলে বাচ্চা কামব্যাক করবে। যদি সেটা না হয় তারপরে গিয়ে তার এই সিচুয়েশনটা হবে, যেটাকে আমরা বলতেছি যে প্রাইমারি অ্যাপনিয়া। এরপরে যেটা হবে লস্ট কন্ট্রোল অফ দ্য হায়ার রেসপিরেটরি সেন্টার ওভার দ্য স্পাইনাল সেন্টার। আমাদের কিছু স্পাইনাল সেন্টার আছে যারা রেসপিরেটরি এফার্ট তৈরি করতে পারে, রিফ্লেক্স তৈরি করতে পারে। তাহলে লস্ট কন্ট্রোল অফ হায়ার রেসপিরেটরি সেন্টার ওভার স্পাইনাল সেন্টার্স, দিস স্পাইনাল সেন্টার্স ইনিশিয়েট ফোর্সফুল গ্যাসপিং ব্রিথ 6 to 12 per minute, ইরেগুলার গ্যাসপিং, যেটা আমি এর আগের স্লাইডটাতে দেখিলাম। এই যে দেখো, যখনই দেখা গেল যে না ও হায়ার সেন্টার যেটা আছে সেটা কন্ট্রোল লস করে ফেললো, স্পাইনাল যেগুলো সেন্টার আছে তারা নিজে নিজে কিছু করার চেষ্টা করলো এবং ইরেগুলার কিছু গ্যাসপিং হলো, আলটিমেটলি সেটাও বন্ধ হয়ে গেল এবং শেষ পর্যন্ত এটা সেকেন্ডারি অ্যাপনিয়া হয়ে গেল। তাহলে এই দেখো সেকেন্ডারি 6 to 12 beats per minute, ওই স্পাইনাল সেন্টার স্টিমুলেটেড আছে বলেই ইরেগুলার কিছু গ্যাসপিং হলো। ইফ হাইপক্সিয়া, যদি তখনও যদি ইন্টারভেন না করি, if hypoxia still continues, cessation of the spinal activity ওটাও বন্ধ হয়ে যাবে, বেবি ডেভেলপ সেকেন্ডারি or টার্মিনাল অ্যাপনিয়া, যেটা ইররিভার্সিবল। তাহলে পুরো ঘটনাটা ঘটতে টাইম টেকেন টু কমপ্লিট দ্য হোল সিকোয়েন্স অফ ইভেন্টস অফ হাইপক্সিয়া অ্যারাউন্ড 20 মিনিটস। এই 20 মিনিটের ভিতরে কিন্তু পুরো বাচ্চাটা টার্মিনাল অ্যাপনিয়াতে চলে যায় এবং যেটা ইররিভার্সিবল হয়ে যায়। কথাটা কি বুঝে গেল? Yes, sir. অন্যরা কি বুঝতে পারছো বা শুনতে পাচ্ছো? জি জি, স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে প্রাইমারি অ্যাপনিয়া যেটা রিভার্সিবল, যদি আমরা সেটা রিসাসিটেট করি, না করলে তো কোনোটাই না। আর যদি টার্মিনাল অ্যাপনিয়াতে যদি চলে যায় সেক্ষেত্রে এটা ইরিভার্সিবল হয়ে যায় এবং এই পুরো ঘটনাটা প্রায় 20 মিনিটের মধ্যেই ঘটে। পুরো জিনিসটাকে বলা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আচ্ছা, তাহলে এখানে চেঞ্জেস গুলা দেখানো হচ্ছে। এখানে চেঞ্জ হার্টে কি হবে, মানে হার্ট রেট কমে যাবে, ব্লাড প্রেশারটা কমে যাবে, তারপরে আর্টেরিয়াল ব্লাড গ্যাস যদি করি অক্সিজেন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, কারণ আমরা প্রথমে বলছিলাম যে হাইপক্সিয়া হাইপারকার্বিয়া, কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়লো। অ্যাসিডোসিস, পিএইচ ব্লাড কমে গেল, ওখানে অ্যাসিডোসিস হবে। এখানে অক্সিজেনটা কমলো, তাহলে অক্সিজেন করলো হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া, অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিড ইনক্রিজ করবে অ্যাসিডোসিসের জন্য। তাহলে এগুলাই হচ্ছে যে যে চেঞ্জ গুলো হতে পারে। তাহলে এফেক্টেড হতে পারে কি কি অর্গান গুলা? সবচেয়ে কমন যেটা হচ্ছে আমরা দেখি পিডিয়াট্রিক্সে ওয়ার্ডের মধ্যে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, HIA। হাইপক্সিক, এই যে লেখা আছে, এই যে হাইপক্সিক ইসকেমিক মোস্ট সিরিয়াস কনসিকুয়েন্সেস HIE এন্ড AKI, অ্যাকিউট কিডনি ইনজিউরি। এটাই আমরা বেশি দেখি, এটা খুব কম দেখি আমরা। HIE যেটা আছে এটাই ওয়ার্ডে পেশেন্টের অ্যাডমিটেড থাকে। তাছাড়া গাটে হতে পারে, লাংসে হতে পারে, লিভারে হতে পারে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হতে পারে, হার্টে হতে পারে। এগুলো হচ্ছে দিস আর দ্য অর্গানস দ্যাট আর ইনভলভ ইন PNA। তাহলে গাটে নেক বলি আমরা, NEC, নেক্রোটাইজিং এন্ট্রাকোলাইটিস, এই ধরনের কিছু বাচ্চাও কিন্তু আমরা ওয়ার্ডে পেয়ে থাকি। তাহলে নেক পেয়ে থাকি আমরা, এখানে HIE পেয়ে থাকি, দুটা কমন। AKI খুব বেশি পাই না, পালমোনারি হ্যামারেজ খুব বেশি পাই না, হেপাটোসেলুলার নেক্রোসিস না, অ্যাড্রেনাল হ্যামারেজ, হাইপক্সিক কার্ডিওমায়োপ্যাথি, এই জিনিসগুলো খুব কম পাওয়া যায়। বেশিরভাগই পাওয়া যায় হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি এবং নেক্রোটাইজিং এন্ট্রাকোলাইটিস। তোমরা কি শুনতে পাচ্ছো? কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। জি, স্যার। আচ্ছা, তাহলে যদি জিজ্ঞাসা করে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, তাহলে প্রথমেই বলবা যে একটা হচ্ছে এইটা হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, তারপর হচ্ছে নেক্রোটাইজিং এন্ট্রাকোলাইটিস, এই দুটো হচ্ছে একদম ইমিডিয়েট কমপ্লিকেশন। তাছাড়াও অ্যাকিউট কিডনি ইনজুরি এক, তারপরে পালমোনারি হ্যামারেজ অর পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, পাশাপাশি হেপাটোসেলুলার নেক্রোসিস, অ্যাড্রেনাল হ্যামারেজ এবং কার্ডিওমায়োপ্যাথি, এই জিনিসগুলোও হয়। আমরা বাচ্চাকে যখন আসে একটা বেবি কি দেখি, বাচ্চা দেখে যে বাচ্চা পড়ে আছে, নো রেসপিরেশন, নো ক্রাই, কোনো কান্না করছে না,
শ্বাসও নিচ্ছে না। আমরা আগে বলছিলাম যে টার্মিনাল অ্যাপনিয়া, এই যে অ্যাপনিয়া, এটা প্রাইমারি অ্যাপনিয়াতেও থাকতে পারে, যখন আমরা রিসাসিটেট করি বাচ্চাটা আবার কাম ব্যাক করবে, অথবা কোনো দেখা যায় বাচ্চা কোনো রেসপিরেশন নিচ্ছে না, আমরা এত চেষ্টা করলাম কোনো কাজ হলো না, অ্যাবসেন্ট অর উইক রেসপিরেটরি এফার্ট। সে আগের কথাই, গ্যাসপিং, ওই যে বললো যে গ্যাসপিং অর্থাৎ ফাইনাল যখন টার্মিনাল অ্যাপনিয়াতে যাবে তার আগে কিছু গ্যাসপ হচ্ছে, ইরেগুলার কিছু ব্রিদিং হচ্ছে এবং গ্যাসপিং হচ্ছে, গ্যাপ দিয়ে দিয়ে শ্বাস নিচ্ছে, ডিপ সাইং রেসপিরেশন, তার মানে বাচ্চা টার্মিনাল স্টেজে যাচ্ছে, ওরকম আসতে পারে। গ্রান্টিং, যে বাচ্চা নিঃশ্বাস যখন ফেলতেছে তখন একটা সাউন্ড করতেছে এক্সপিরেটরি ফেজে, সায়ানোসিস ব্লু হয়ে আছে, পুরোটাই ব্লু হয়ে আছে, আমরা বলেছিলাম যে আপগাস করে 0 পাবে যদি একদমই দেখা যায় যে বাচ্চাটা ব্লু হয়ে থাকে। কনভালশনস, যদি হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি থাকে তাহলে কনভালশনস হবে। ব্রেডিকার্ডিয়া, ওই যে বললাম যে হাইপক্সিক কার্ডিওমায়োপ্যাথি, লাংস যদি ইনভলভ করে, হার্ট রেট 100 এর নিচে নেমে যাবে। অ্যাকিউট কিডনি ইনজুরি যদি হয়ে থাকে আইদার অলিগুরিয়া অর অ্যানিউরিয়া হবে, কার্ডিয়াক অ্যারেস্ট সে একই কারণে হাইপক্সিক কার্ডিওমায়োপ্যাথি, লেস টিস্যু পারফিউশন সিআরটি। তোমরা কি জানো সিআরটি কি? হ্যালো হ্যালো, নো জি স্যার, স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? জি স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, সিআরটি মানে কি? সিআরটি জানো, কেউ জানো? না স্যার। আচ্ছা, ক্যাপিলারি রিফিল টাইম, ক্যাপিলারি রিফিল টাইম, একটা ক্যাপিলারি রিফিল করতে যত সময় লাগে, অর্থাৎ আমরা এটা সাধারণত নিউনেটের চেস্টের উপরে ফিঙ্গারটা রেখে ব্লাঞ্চ করি, যে দেখি ফিঙ্গার রেখে আবার হাতটা তুলে ফেলি, কত দ্রুত সেটা ফিল আপ হয়, সেটা হচ্ছে ক্যাপিলারি রিফিলিং টাইম। সাধারণত 2 সেকেন্ডস এর চেয়ে নিচে থাকে, তো এইটা বেশি হবে, 3 সেকেন্ডস এর চেয়ে যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে টিস্যু পারফিউশন ভালো না। আমরা বাচ্চার চেস্টের উপরে ফিঙ্গারটা রাখি, থাম্ব থাম্ব রাখি, থাম্ব রেখে থাম্বটা আবার তুলে ফেলি, যে যে জায়গাটা পেল হয়েছিল এটা কত দ্রুত এটা রিফিল হবে সেটা দিয়ে বোঝানো হয় ক্যাপিলারি রিফিল টাইম। এটা খুব একটা ওয়ার্কিং মানে টিপস, এটা চট করে দেখে বোঝা যায় যে বাচ্চার হেমোডাইনামিক স্টেবিলিটি আছে কিনা, তার হার্ট এবং লাংসের কন্ডিশন কেমন। খুবই ইম্পর্টেন্ট এটা, লেস টিস্যু পারফিউশন, এটা মোর দেন 3 সেকেন্ডস, অর্থাৎ আমি থাম্ব দিয়ে তার চেস্টের উপরে স্কিনে চাপ দিলাম, আবার সাথে সাথে তুলে ফেললাম, দেখলাম যে না এটা রিফিল হতে সময় লাগছে, এটা মোর দেন 3 সেকেন্ডস, তার মানে তার অবস্থা ভালো, বাচ্চার অবস্থা ভালো না, তার কার্ডিয়াক এবং পালমোনারি দুটো কন্ডিশনে ভালো না। তারপর হচ্ছে যে শব্দটা হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, আমি আগেও এই কথাটা বলেছিলাম, অত ডিটেলসে তোমাদের দরকার নাই, জাস্ট এইটা এমনি একটা কন্ডিশন যেটা পিএন এর কমপ্লিকেশন, যেটা সিএনসি ইনভলভমেন্ট হয়। আমরা একটা ছবি দেখাচ্ছি এখানে, একটা পিএন এর বাচ্চা দেখো, তার ডিস্ট্রেস হচ্ছে, দুইভাবে আসতে পারে, একটা ডিস্ট্রেস নিয়েও আসতে পারে, এমন বাচ্চাটা একদম নির্জীব হয়ে পড়ে আছে, কালার স্কিন কালার দেখো অলমোস্ট ব্লুইশ কালার, স্লাইট পিঙ্কিশ, এখানে মাথার দিকে স্লাইট পিঙ্কিশ আছে বাট অলমোস্ট ব্লুইশ। এই বাচ্চাটা একটা পিএন এর বাচ্চা, তার সিভিয়ারিটি হবে হয়তো 0 থেকে 3 এর মধ্যে হবে, আপগার্স করি। আর এখানে স্টেজটা দেখানো হলো যে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, ওটা তোমাদের অত না জানার দরকার নাই। আমরা এই বাচ্চাগুলোকে ম্যানেজ, ক্লিনিক্যাল ফিচার গুলো বোঝা হয়েছে তোমাদের? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই বাচ্চাটা যখন আমাদের কাছে আসবে আমরা কি করব? তাহলে আমরা রিসাসিটেশন এট বার্থ, বার্থে আমরা কিভাবে রিসাসিটেট করব? প্রথম কথাই যেটা আসছে সেটা হচ্ছে কিপ দ্য বেবি ওয়ার্ম। এটা যে কোনো অবস্থায় যেখানেই থাকুক না কেন, এটা গ্রামে থাকুক বা শহরে থাকুক, আমি যদি গ্রামে থাকি বা আমার যদি হেলথ কমপ্লেক্সে পোস্টিং হয়, ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাকে আগে কিপ দ্য বেবি ওয়ার্ম, বাচ্চাকে গরম করে ফেলতে হবে। কিভাবে? সেটা দুভাবে করা হতে পারে, যদি আমার ওই হসপিটালে যদি ওয়ার্মার থাকে তাহলে বাচ্চাকে ওয়ার্মারে প্লেস করলাম, যে ওয়ার্মারটা প্রি হিটেড হবে, আগে থেকে মেশিন চালা দিয়ে রাখবো। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন শীতকাল হলো, মেশিন আমি ওয়ার্ম করেই নাই এখনো, তো বাচ্চাটাকে মেশিনে নিচে দিলে ও বাচ্চা ওয়ার্ম হতে হতে ততক্ষণ বাচ্চা মারাই যাবে। সেই জন্য আগে প্রিহিটেড ওয়ার্মার, আমি আগে এটা গরম করে রাখবো মেশিন, যাতে করে বাচ্চাকে চট করে ওখানে প্লেস করতে পারি। আমার কাছে ওয়ার্মার নাই, আমার কাছে দেখলাম যে কাঁথা আছে, ও টাওয়েল আছে, তো এগুলো আমি আগে গরম করে রাখবো। আমি যে সিস্টেমে পারি সেটাকে, বাচ্চা স্ত্রী থাকলে স্ত্রীতে বাচ্চা এই জিনিসটা গরম করে রাখবে, যদি ঘরে ডেলিভারি করায় কেউ আগে গরম করে রাখবে, যাতে চট করে বাচ্চাটাকে র্যাপ করতে পারি, আমি মুছাইয়া নিতে পারি। তাহলে কিপ দ্য বেবি ওয়ার্ম, open and maintain the airway, support the breathing, maintain oxygenation and circulation, maintain adequate circulation and homeostasis। তাহলে একটা একটা আলাদা আলাদা কাজ আছে, তাহলে আলাদা আলাদা গুলো জিনিসগুলো দেখি। এরপরে এটা হচ্ছে প্রথমে যেটা, তারপর হচ্ছে যে পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট। এরপরে রিসাসিটেশন শেষ হয়ে পড়লে এরপর আমরা কি করব, যে টেম্পারেচারটা আমরা তুলে দিয়েছিলাম যে ওয়ার্ম করার জন্য, এটা মেনটেন করব,
সাপোর্ট রেসপিরেশন, যে সাপোর্ট রেসপিরেশন আমরা স্টার্ট করে দিয়েছিলাম বা ইনিশিয়েশন করছি, সেটাকে আমরা সাপোর্ট দিব এবং মনিটর করতে হবে যে তারা হার্ট রেট থেকে শুরু করে অন্যান্য ভাইটাল সাইন গুলা মনিটর করব। কোনো সিচুয়েশন যদি কোনো কিছু সিচুয়েশন অ্যারাইজ করে লাইক HIE, AKI, গার্টের ইনভলভমেন্ট, লিভার ইনভলভমেন্ট, লাংস ইনভলভমেন্ট, যেগুলো যেগুলো থাকবে ওই সিচুয়েশন অনুযায়ী ম্যানেজ করব। আর এর জন্য আলাদা ট্রিটমেন্ট, হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথির জন্য, অ্যাকিউট কিডনি ইনজুরি যদি হয়ে থাকে তার জন্য আলাদা ট্রিটমেন্ট। তাহলে এগুলোই হচ্ছে যে আমরা পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট আমরা এভাবেই করব। আর রিসাসিটেশন কিভাবে করব, তাহলে এর পয়েন্টস গুলো কি কি? প্রথম হচ্ছে কিপ দ্য বেবি ওয়ার্ম। কিভাবে বললাম যে ইমিডিয়েটলি ড্রাইং এন্ড র্যাপিং দ্য বেবি। স্লাইড দেখা যাচ্ছে? জি Yes, sir. স্যার। ঠিক আছে, তাহলে বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর পর কি করবো আমরা? আমার হাতে সময় কিন্তু মাত্র 1 মিনিট। এই গোল্ডেন 1 মিনিটে আমি কিন্তু বাচ্চাকে অ্যাসেসমেন্ট করে ফেলছি, খেয়াল করো, অ্যাবগার স্কোরিং করে ফেলছি। করে দেখলাম যে তার স্কোর হচ্ছে 4। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী 0 to 3 যদি হয়ে থাকে তাহলে এটা সিভিয়ার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, যদি 4 হয়ে থাকে তাহলে মাইল্ড, এটা মডারেট পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হবে। যে 4 পেলো, অত বেশি পাই নাই সে, তার মানে কি বাচ্চার কন্ডিশন খুব ভালো না। কিন্তু আমাকে কাজ করতে হবে কি, তাহলে বাচ্চাকে ওয়ার্ম করে ফেলতে হবে, ইমিডিয়েটলি ড্রাইং এন্ড র্যাপিং দ্য বেবি। এবং যে কাপড়টা বলছিলাম যে কাপড়টা আগেই গরম করে নিতে হবে, ঠান্ডা কাপড় দিলে হবে না, শীতকালে ভয়টা বেশি থাকে। সেই জন্যই তার জন্য টাওয়েল হোক কিংবা তার জন্য কাঁথা হোক, যে কাপড়ে থাকুক, বাচ্চাকে চট করে র্যাপিং করব, আগে ভালো করে মুছিয়ে নিব টাওয়েল দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাকে কাপড়টা গরম করা থাকবে, প্রোভাইডিং রুম হিটার ইফ পসিবল। যদি আমার হসপিটালে যদি রুম হিটার থাকে দেবো, ওয়ার্মার থাকলে ওয়ার্মারের নিচে দিব। আর কোথাও যদি না থাকে, গ্রামে যদি থাকে, তাহলে সেই গ্রামে বলা হয় যে বাচ্চা যদি ঘরে, যেখানে এখন তো গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুৎ আছে, সেক্ষেত্রে রুমে আমাদের হিটার থাকতে পারে, ইলেকট্রিক হিটার, সেরকম কোনো হিটার চালিয়ে দেবে যাতে ঘরটা ওয়ার্ম থাকে। বিশেষ করে শীতকালে এই প্রবলেমটা বেশি হবে। ওপেন এন্ড মেইনটেইন এয়ারওয়ে, বাচ্চার নাক মুখ ঠিক আছে কিনা দেখবে। কিপিং দ্য বেবি ইন নিউট্রাল এয়ারওয়ে পজিশন, চিন লিফট এন্ড জ থ্রাস্ট, বাচ্চাটাকে সুপাইন পজিশন করে শোয়াতে হবে এবং তার চিনটাকে থুতনিটাকে উপরের দিকে তুলে দিতে হবে, ঠিক আছে। এবং ঘাড়ের নিচে একটা টাওয়েল যদি দিতে পারি আমরা, ইয়ার মতো 2 সেন্টিমিটারের মতো টাওয়েলটাকে রোল করে ঘাড়ের নিচে দিয়ে দিই, তাহলে বাচ্চাটা নেকটা একটু এক্সটেন্ডেড থাকবে, তাহলে ট্রাকিয়াটা স্ট্রেট থাকবে। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ছবিটা থাকলে ভালো হতো, ছবিটা এখানে দিতে পারতেছি না। এই যে, তাহলে ওই বাচ্চাটাকে আগে আমাকে এয়ারওয়েটা সিকিউর করতে হবে, সে রেসপিরেশন ঠিকভাবে নিতে হলে তার এয়ারওয়ে সিকিউর করতে হবে। তাহলে চিনটাকে লিফট করে সুপাইন পজিশন থাকবে, জটাকে আমি যেটা আছে ম্যান্ডিবলের পেছনের দিকে একটু করে চাপ দিলেই তার পুরো রেসপিরেটরি প্যাসেজ যেটা আছে মানে ট্রাকিয়াটা স্ট্রেট হয়ে যাবে। আরো করতে চাইলে পেছনে একটা টাওয়েলকে 2 সেন্টিমিটার রোল করে, একটা টাওয়েলকে রোল করে আমরা যে রোল গুলো খাই না, চিকেন রোল, ঠিক ওই ধরনের একটা চিকেন রোল ঘাড়ের নিচে দিয়ে দিচ্ছি, ওই ধরনের একটা টাওয়েলকে আমরা ফোল্ড করে ওইভাবে ঠিক একই সিস্টেমে ঘাড়ের নিচে দিচ্ছি, তাতে করে বাচ্চার নেকটা এক্সটেন্ডেড থাকলে রেসপিরেশনটা ইজি হবে। আর ওখানে ক্লিয়ারিং দ্য এয়ারওয়ে বাই জেন্টাল সাকশন, আমাদের কাছে সাকশনের জন্য আলাদা ডিভাইস আছে, আমরা বাল্ব সাকার ইউজ করি নাকটা ক্লিন করার জন্য, অথবা হসপিটাল সেটআপে থাকলে সাকশন মেশিন আছে, তা দিয়ে সাকশন দেওয়া যাবে। তারপরে কি করব? সাপোর্ট ব্রিদিং বাই স্টিমুলেটিং দ্য বেবি, বাচ্চাকে পেছনে আস্তে আস্তে মেসেজ করবো, স্ল্যাপে পায়ে একটু একটু করে টোকা দিব, একটু করে মেসেজ করবো, সোল অফ দ্য ফিটে ফ্লিকিং টোকা দিব, ইয়ে দিয়ে ফিঙ্গার দিয়ে, তাতে করে বাচ্চা রেসপিরেশন দিবে। তারপরে যদি না হয় পজিটিভ প্রেশার ভেন্টিলেশন আমরা মাস্ক দিয়ে করি, যে ব্যাগ এন্ড মাস্ক, যেটা দেখো যে ব্যাগ মাস্ক দিয়ে ভেন্টিলেশন, ওইটা আমরা ইউজ করব, করে বাচ্চাকে আমরা আস্তে আস্তে তাকে শ্বাসটা নেওয়ার জন্য স্টিমুলেট করবো তার রেসপিরেশনকে। তো এই যে দেখো, আমরা প্রথমে স্টিমুলেট করলাম বাচ্চাকে, রাবিং দ্য ব্যাক জেন্টলি, স্ল্যাপিং করলাম, ফ্লিকিং করলাম, তারপরে না হলে সেক্ষেত্রে ব্যাগ এবং মাস্ক দিয়ে বাচ্চাকে ভেন্টিলেশন করলাম, উইথ অর উইদাউট এন্ডোট্রাকিয়াল টিউব। এমনি যদি হয় আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়, তা না হলে আরো যদি খারাপ কন্ডিশন থাকে যে রেসপিরেশন একদমই নিচ্ছে না, তখনই আমরা এন্ডোট্রাকিয়াল টিউব ইনটিউবেট করি। মেইনটেইন অক্সিজেনেশন এন্ড সার্কুলেশন বাই চেস্ট কম্প্রেশন এন্ড কোঅর্ডিনেটেড পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, যে এরপরেও বাচ্চা হচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, আমাকে চেস্ট কম্প্রেশন, যেটাকে আমরা সিপিআর বলি, ওরকম চেস্ট কম্প্রেশন এবং কোঅর্ডিনেটেড পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, যেটা কিভাবে হচ্ছে, এভাবে হচ্ছে। এই যে, তাহলে সিপিআরটা এখানে আমরা বিভিন্ন ছবিতে দেখি, আমরা নিজেরা করেছি, যে এই যে সিপিআর যে করা হয়, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এই রিসাসিটেশন প্রসিডিওরের মধ্যে দেখো, এক
একটা সাইকেলের মধ্যে 3টা চেস্ট কম্প্রেশন থাকে, তার সাথে একটা ভেন্টিলেশন থাকে। 3বার বুকে চাপ দিতে হবে, একবার বাচ্চাকে শ্বাস দিতে হবে। These 4 events should be administered in 2 minutes. এই ঘটনাটা পিএনএ আসছে বাচ্চা, স্কোরিং ধরো 3, তার 3 মানে হচ্ছে তার হার্ট রেট 10-এর নিচে চলে গেছে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বাচ্চাকে এটাই স্টেট নিতে হবে, আমাকে সিপিআর করাতে হবে। তাহলে যদি সেটা 60-এর নিচে থাকে হার্ট রেট, আফটার সেভারাল সিপিআর সাইকেল ফর 2 minutes, তখন তাকে কিছু মেডিকেশন দিতে হবে। তার মানে কি, বাচ্চার কন্ডিশন যখন একদমই খারাপ, যে 60-এর নিচে চলে গেছে হার্ট রেট, তখন কয়েকটা আফটার সেভারাল সিপিআর সাইকেল ফেল করলাম, আমি সিপিআর কয়েকটা ফেল করলাম, অ্যাটলিস্ট 2 minutes, তখন আমরা অ্যাড্রেনালিন দেই এবং হাইপোগ্লাইসিমিয়ার জন্য 10% গ্লুকোজ দেই আমরা। এখন দেখো কিভাবে আসে। এই যে এই পুরো জিনিসটা যেটা আমি বললাম, পুরো জিনিসটাই আবার একটু করে খেয়াল করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের বই ওই ছবিটা আছে। তাহলে দেখো, ড্রাই দ্য বেবি উইথ ক্লিন ক্লথ এন্ড প্লেস হোয়ার দ্য বেবি উইল বি ওয়ার্ম। তাহলে আমরা আগে বলে নিছি, এটা আমরা কি দেখবো, তার ব্রিদিং এবং ক্রাইং ঠিক আছে কিনা, মাসেল টোন ঠিক আছে কিনা, কালারটা পিঙ্ক আছে কিনা। কারণ আমার আবগার স্কোরিং এর মধ্যে কিন্তু এটা আছে, যে এখানে এই দেখো, এখানে লেখা আছে, ভালো দেখা যাচ্ছে না, 30 সেকেন্ডস, এই যে 30 সেকেন্ডস, এখানেও লেখা আছে 30 সেকেন্ডস, মানে কি 60 সেকেন্ড, তার মানে কি 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে, এই 1 মিনিটের ভিতরে আমার এই পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। তাহলে ব্রিদিং অর ক্রাইং, গুড মাসল টোন, কালার পিঙ্ক, সব ঠিকঠাক আছে। তাহলে যদি ঠিক থাকে, তাহলে বাচ্চাকে রুটিন কেয়ার দিব আমি। ঠিক নাই, নো। পজিশন দ্য বেবি, আমরা আগে বললাম যে বাচ্চাকে একটা পজিশন দিব, তার জ্বরটাকে থ্রাস্ট করব, চিনটাকে লিফট করব, রেসপিরেটরি ট্র্যাকটা ক্লিয়ার করব, স্টিমুলেট করব, রিপোজিশন করব, অক্সিজেন দেব তাকে। বাচ্চা ব্রিদিং হচ্ছে এবং পিঙ্ক আছে, তাহলে এবার রুটিন কেয়ারে চলে যাবে। তাও হচ্ছে না, নো, নট ব্রিদিং, সায়ানোস্ট, তাহলে ইউজ এ কারেক্টলি ফিটিং মাস্ক, একটা মাস্ক লাগাবে এবং গিভ 5 স্লো ভেন্টিলেশনস উইথ ব্যাগ। ওই যে বললাম যে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন 5টা দিব, 1 2 3 4 5, 5বার ওকে আমরা ভেন্টিলেশন দিব। তাতেও হলো না, ইফ নট ব্রিদিং, চেক পজিশন এন্ড মাস্ক ফিট, দেখা ঠিক আছে কিনা, ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক আছে কিনা, অ্যাডজাস্ট পজিশন, আবার ঠিক করলাম, প্রোভাইড ভেন্টিলেশন উইথ ব্যাগ এন্ড মাস্ক, ইফ চেস্ট নট মুভিং ওয়েল, সাকশন দ্য এয়ারওয়ে, আবার ক্লিন করলাম। তাতেও যদি কাজ না করে, এখানে যদি ব্রিদিং হয় তাহলে ঠিক আছে, ব্রিদিং হলো, বাচ্চাকে খুব ক্লোজলি অবজার্ভ করলাম যে বাচ্চার প্রবলেম আছে, হয়তো সামনে আবার এই প্রসিজিওর লাগতে পারে। চেক দ্য হার্ট রেট, এবার হার্ট রেট দেখলাম, কর্ড পালসেশন দেখলাম, হার্ট রেট দেখলাম যে 60 নিচে, তাহলে আমার চেস্ট কম্প্রেশন স্টার্ট হয়ে গেল 3:1। তাহলে যদি দেখা যায় যে 3:1, তাহলে যদি হার্ট রেট 60-এর নিচে চলে যায়, সেক্ষেত্রে কম্প্রেশন চলবে। তারপর ওই যে কথাটা বললো যে যদি কম্প্রেশন করলাম, কম্প্রেশন করার পরে দেখা গেল যে বাচ্চার, এই যে দেখো 2 মিনিটে কোনো রেসপন্স নাই, আফটার সেভারাল সিপিআর সাইকেল ফর 2 মিনিটস কোনো রেসপন্স নাই, হার্ট রেট কিন্তু কমে আসে, সেই ক্ষেত্রে আমার যেটা হবে এই হচ্ছে আমার মেডিকেশন, অর্থাৎ মেক শিওর দ্য চেস্ট ইজ মুভিং, অক্সিজেন দিলাম 1 to 2 মিনিটস, তারপরে কম্প্রেশন দিলাম, তাতে কোনো কাজ না হলে লাস্টে হচ্ছে যে এইগুলো করার পরে লাস্টে আমাকে যে মেডিকেশনের কথা যেটা বললাম, যে একটা হচ্ছে অ্যাড্রেনালিন, আর হচ্ছে 10% গ্লুকোজ যদি হাইপোগ্লাইসিমিয়া থাকে। তাহলে এটা হচ্ছে রিসাসিটেশনের প্রসিডিওর, তোমাদের বইয়ের ছবিটা আছে, একটু ভালো করে দেখে নিন। তাহলে এই হচ্ছে প্রসিডিওর। তাহলে একটা বাচ্চা যখন ডেলিভারি হবে, যদি শ্বাস না নেয়, তাহলে আমরা যে কাজগুলো করলাম, প্রথম 4টা স্টেপ করলাম, কিন্তু আমরা 4টা স্টেপে একটা দেখো, আমরা খেয়াল করে দেখো, যদি আগে ইয়েগুলো দেখে থাকি আমরা, এই যে রিসেপশন একটা বাচ্চাকে ওয়ার্ম করলাম, ওপেন দ্য এন্ড মেনটেন দ্য এয়ারওয়ে করলাম, তারপরে সাপোর্ট ব্রিদিং, তারপর হচ্ছে মেনটেন অক্সিজেনেশন এন্ড সার্কুলেশন, এই 4টা জিনিস করলাম। এই 4টা জিনিস আমার মূল কাজ। এটা করতে গিয়ে আমাকে হয়তো সিপিআর পর্যন্ত যেতে হতে পারে, সিপিআর এ গেলাম, সিপিআর এ এখন এটাই হচ্ছে যে কনসাইজ ফর্মে যে আসলে রেসপিরেশনের প্রসিডিওরটা কেমন হবে। তোমরা কি দেখতে পাচ্ছ এটা স্লাইডগুলি? জি Yes, sir. জি স্যার।
আচ্ছা, শেষ, আমার এতটুকুতে শেষ। এখন হচ্ছে যে এরপর কি করব? ওখানে তো ছেড়ে দিব না বাচ্চাকে। আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে বাচ্চাকে অবশ্যই নিউট্রাল থার্মাল এনভায়রনমেন্ট, একটা শব্দ ইউজ করে, নিউট্রাল থার্মাল এনভায়রনমেন্ট, এমন এনভায়রনমেন্ট যেখানে বাচ্চার টেম্পারেচারটা অপটিমাম থাকবে, মেইনটেইন দ্য বডি টেম্পারেচার। এক, সাপোর্ট রেসপিরেশন, যে বাচ্চাকে আমি রিসাসিটেট করলাম কিন্তু অক্সিজেন ছাড়া বাচ্চাকে চলবে না, তাই আমি সাপ্লিমেন্টাল অক্সিজেন দিব, আইদার নেজাল ক্যানুলা অথবা হেড বক্স, অক্সিজেন দিয়ে রাখতেই হবে আমাকে। কন্টিনিউড আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, যদি সেরকম কেস লাগে যে না এতে মেনটেন হচ্ছে না, আমি কোনোভাবেই পারছি না, সেই ক্ষেত্রে ভেন্টিলেশন লাগতে পারে। ঠিক আছে, তারপরে আমি মনিটর করব 4 থেকে 6 ঘন্টা পর পর, 4 to 6 আওয়ারলি রেসপিরেশন দেখবো, রেটটা কত আছে। আমার খুব বড় একটা ডিনোমিনেটর, যে আমি রেসপিরেটরি রেট দেখে বুঝতে পারতেছি বাচ্চার পালমোনারি স্ট্যাটাস কেমন আছে, প্যাটার্ন কেমন আছে, সায়ানোসিস কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট। SpO2, সবাই তো আমরা SpO2 নিয়ে হাহাকার করি, এই যে কোভিড আসছে, সুতরাং এটা নিউনেটের জন্য একটা এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট, যে আমরা পালস অক্সিমিটার দিয়ে SpO2টা একদম কন্টিনিউয়াস মনিটর করি কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে। একদম পেরিনেটাল অ্যাসফিক্সিয়াতে একদম 24 আওয়ার্স মনিটর করা হয় যে SpO2 কত। সার্কুলেটরি স্টেটাস, এখানে দেখো হার্ট রেট দেখি, বিপি দেখি, ক্যাপিলারি রিফিলিং টাইম, যেটা আমরা আগে বললাম যে এটা মোর দেন 3 সেকেন্ড যদি হয়ে থাকে তাহলে বাচ্চার কন্ডিশন ভালো না। রেনাল স্ট্যাটাস, এখানে ভলিউমটা দেখি, অলিগুরিয়া বা অ্যানুরিয়া আছে কিনা, যদি সেই স্ট্যাটাস থাকে যে না ওরকম হচ্ছে, সেই ক্ষেত্রে ক্রিয়েটিনিন অথবা ইলেক্ট্রোলাইটস করা হয়। হেমাটোলজিক্যাল স্ট্যাটাস, এখানে দেখো কোনো ব্লিডিং আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, আমরা ব্লাড গ্লুকোজটা দেখি যে হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা, এবং ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে দেখি। এই যে বললাম যে হাইপক্সিয়া কিংবা হাইপারকার্বিয়া কিংবা অ্যাসিডোসিস, তাহলে বাইকার্বনেট দেখি, ওখানে অক্সিজেনের লেভেলটা দেখি, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা দেখি। তো এটা আমরা এবিজিটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি খুব বেশি বেশি করতে পারি না, যেটা এক্সপেন্সিভ, কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে ম্যানেজমেন্টে যেতে হবে। তারপরে ট্রিটমেন্ট অফ স্পেসিফিক সিচুয়েশনস, যদি শকে থাকে পেশেন্ট, সিআরটি যদি মোর দেন 3 সেকেন্ডস, পালস ভলিউম লো, বিপি লো, তাহলে আমাদেরকে সেভাবে নর্মাল স্যালাইন দিয়ে বাচ্চাকে তার ভলিউমটাকে আগে রিপ্লেস করতে হবে। তাহলে নর্মাল স্যালাইন দিতে হবে, নর্মাল স্যালাইন, NS স্ট্যান্ডস ফর নর্মাল স্যালাইন, আমরা ইমিডিয়েটলি দিব। তারপর হচ্ছে শকের জন্য আমরা কিছু ডোপামিন বা ডোবিটামিন, এই সমস্ত এজেন্ট গুলো আমরা দিয়ে থাকবো। সাধারণত শকের ক্ষেত্রে আমরা ডোপামিন বা ডোবিটামিন দিয়ে থাকি। কনভালশন যদি থাকে, প্রোটোকল অনুযায়ী আমরা কনভালশন কন্ট্রোল করব, তার জন্য ফেনোবার্ব আমরা কমনলি ইউজ করি, ফেনোবার্ব, সেটা ইউজ করব। যদি সেপসিস থাকে অ্যান্টিবায়োটিক্স দিব। দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার। তাহলে দেখো যে আমরা প্রথমেই কিন্তু আমরা আমাদের প্রথমে 1 মিনিটের মধ্যেই কিন্তু আমরা রিসাসিটেশন যেটা আছে এই প্রসিজারটা খুব স্ট্রংলি করার চেষ্টা করছি। তার মানে 4টা কম্পোনেন্ট ছিল, 4টা কম্পোনেন্ট কমপ্লিট করার পরে তখন আমরা অন্যগুলাতে আসছি যে হ্যাঁ আমরা এরপরে পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট কিভাবে করব। এই বাচ্চাটাকে অ্যাজ এ হোল মনিটর করতে হবে, কিন্তু এর মধ্যে কিছু সিচুয়েশন অ্যারেস্ট করলো যেগুলো আসলে আনওয়ান্টেড, শকে চলে গেলো বাচ্চা, তাহলে আমরা শক ম্যানেজমেন্ট করবো ফ্লুইড দিয়ে এবং এই যে ডোপামিন ডোবুটামিন এই এজেন্ট গুলো দিয়ে। বাচ্চা খিচুনি হচ্ছে, হাইপক্সিয়ার জন্য হতে পারে, এক বাচ্চার ইনফেকশনের জন্য হতে পারে, যে সাইড বাই সাইড বাচ্চার ইনফেকশন ছিল, মায়ের পেট থেকে ইনফেকশন, অর্থাৎ মায়ের যে বার্থ প্যাসেজ দিয়ে বাচ্চাটা ডেলিভারি হলো ওখান থেকে হয়তো ইনফেকশন সোর্স নিয়ে আসছে, কিছুক্ষণ পরে কনভালশন শুরু হয়ে গেল। তাহলে কনভালশন থাকলে ওটা তো ফেলে রেখে যাবে না, আমাকে ওকে ট্রিটমেন্ট করতেই হবে, তাহলে কনভালশন কন্ট্রোল করতে হবে। ইনফেকশনের জন্য অবশ্যই অবশ্যই অ্যান্টিবায়োটিক্স দিব, এবং এপিএন এর বাচ্চাদেরকে আমরা রুটিনলি অ্যান্টিবায়োটিক্স দিই, কারণ এরা দেয়ার মোর প্রন টু ডেভেলপ ইনফেকশনস, সেই জন্য অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি। যদি সেটা হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি হয়, অর্থাৎ ইসকেমিয়া, সেক্ষেত্রে বাচ্চা কনভালশন নিয়ে আসতে পারে, কনভালশন ছাড়াও আসতে পারে। আমরা সেই স্লাইডটা দেখাইনি, দেখি এখন দেখিয়ে দিব যে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এটা ট্রিটমেন্ট লাগবে। সিলেক্টিভ হেড কুলিং এন্ড টোটাল বডি কুলিং, এটা আমাদের এখানে অত বেশি প্র্যাকটিস না। অ্যাকিউট কিডনি ইনজুরি, যদি তার ইউরিন ভলিউম আউটপুট যদি একদমই কম হয় বা একদমই যদি না হয়, সেক্ষেত্রে তার ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এগুলাই হচ্ছে আমার স্পেসিফিক সিচুয়েশনসে আমরা কি কি ম্যানেজ করব। এই বাচ্চাগুলোকে যখন আমরা তো ডিসচার্জ করে দিই, কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে আমরা আমাদের সেট আপে 10 to 30% মর্টালিটি রেট, among the survivors 15 to 45% may have the following neurodevelopmental sequelae। এটা অত্যন্ত মারাত্মক আসলে। পিএনএ বাচ্চাদেরকে আমরা ততদিন পর্যন্ত আসলে ইয়ে করতে পারি না, তার ডেভেলপমেন্টাল যে স্টেজ গুলো আছে সবগুলো ফলো আপ আমরা দেখি, ফলো আপে ডেথ রেট কিন্তু 10 to 30%, আর 15 to 45% হচ্ছে বাচ্চা সিকিউলি, নিউরো ডেভেলপমেন্টাল সিকিউলি। কমন হচ্ছে যেটা সেরেব্রাল পলসি,
তাছাড়া অন্যান্য ক্রেনিয়াল পলসি, এপিলেপসি, স্পিচ ডিসঅর্ডার, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ডেফনেস, লার্নিং ডিসেবিলিটি, ভিজুয়াল প্রবলেমস, মাইক্রোকেফালি, এই যে যা প্রবলেম দেখতেছো তার মধ্যে কিছু না কিছু বাচ্চার থেকে যেতে পারে। তার মধ্যে সেরিব্রাল পলসি হচ্ছে সবচেয়ে কমন, তারপর সেরিব্রাল পলসি, মাইক্রোকেফালি পাশাপাশি থাকে। এছাড়াও সিজার্স, ক্রেনিয়াল পলসি, এই সমস্ত সমস্যাগুলা বাচ্চা ডেভেলপ করতে পারে। তার মানে কি প্রগনোসিস, হ্যাঁ প্রগনোসিস যেটা আছে এর মধ্যে এই দেখালে এই লেট কমপ্লিকেশন, আমরা তো ইমিডিয়েট কমপ্লিকেশনস এর কথা বলছিলাম, কিন্তু লেট কমপ্লিকেশন যেগুলো এগুলো হচ্ছে এইগুলা। তো এগুলো মাথায় রেখেই তোমরা মানে বাচ্চা যখন আমরা ফলো আপে আসে এগুলো মাথায় রেখে যে এই প্রবলেম গুলো বাচ্চা ডেভেলপ করছে কিনা। কথা বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এগুলো কমপ্লিকেশনস গুলো এই যেটা যে স্লাইডটা বলছিলাম যে দেখাবো, এটা হচ্ছে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথির একটা স্লাইড।